তো কেমন আছো সবাই? চাকরির পরীক্ষা সহজে ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আমাদের জীববিদ্যার যে নতুন সিরিজ আমরা চালু করেছি বা জীবন বিজ্ঞানের, সেই জীবন বিজ্ঞানের আমরা 2 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়ের আমরা আজকে প্রাণীকলা এই চ্যাপ্টারটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা আলোচনা করব। তাহলে আমরা আগের দিন শুরু করেছিলাম জীবন বিজ্ঞান বা জীববিদ্যার মধ্যে যে প্রথম চ্যাপ্টার আমরা পড়েছিলাম সেই চ্যাপ্টারের নাম হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস 1 নম্বর অধ্যায়। আজকে আমরা 2 নম্বর অধ্যায়ের মধ্যে পড়ব প্রাণী কলা। প্রাণী কলা এখান থেকে প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কম্পিটিটিভ এক্সামে যত রকম কোশ্চেন চলে এসছে এই চ্যাপ্টার থেকে, প্রাণী কলা থেকে, সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাহলে সবাই যুক্ত হয়ে যাও, এবং যারা যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তাদেরকে বলবো এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে প্রত্যেকটি কোশ্চেন তোমরা লিখে লিখে, অর্থাৎ একটা নির্দিষ্ট খাতার মধ্যে লিখে লিখে তোমরা প্র্যাকটিস করলে কিন্তু আশা করি তোমাদের কিন্তু প্রত্যেকটি কোশ্চেন তোমরা পরীক্ষায় কিন্তু অ্যাটেন্ড করে আসতে পারবে। এবং তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা নিয়ে থাকে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যে পরীক্ষাগুলো হয় আমাদের পশ্চিমবঙ্গের, তাদেরকে কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবে। কারণ এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে আমি যে কোশ্চেনগুলো আপনাদের জন্য তোমাদের জন্য বেছে নিয়ে এসেছি, সেই কোশ্চেনগুলো কিন্তু বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাতে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে আজকে আমাদের জীববিদ্যার যে সিরিজ চলছিল, সেই সিরিজের আজকে আমাদের 2য় অধ্যায়ের প্রাণীকলা এই চ্যাপ্টার থেকে আমরা সমস্ত কোশ্চেন ডিসকাস করে দেবো। এইভাবে আমরা প্রথমে জীববিদ্যা, তারপর রসায়নবিদ্যা, তারপর পদার্থবিদ্যা, তারপরে রসায়নবিদ্যা, আমরা একে একে পরপর কম্পারেটিভ ম্যানারে সুন্দরভাবে প্রত্যেকটি সায়েন্সের ভিডিও আমরা আমাদের এই চাকরির পরীক্ষা সহজে ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করব। তাহলে আজকে ভিডিও শুরু করা যাক, দেখে নেওয়া যাক 1 নম্বর কোশ্চেন কি বলছে। 1 নম্বর কোশ্চেন বলছে, রক্তকণিকা মানব দেহকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। কোন রক্তকণিকা মানব দেহকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে? কোশ্চেনটি দেখতে পাচ্ছ ডব্লিউবিসিএস মেন্স 2014-তে চলে এসছে। ডব্লিউবিসিএস মেন্স 2014-তে চলে এসছে। তাহলে অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান এ বলছে শ্বেত রক্তকণিকা, অপশান বি বলছে লোহিত রক্তকণিকা, অপশান সি বলছে অনুচক্রিকা, আর অপশান ডি বলছে এরিথ্রোসাইট। তোমাদের বলে রাখি, অনুচক্রিকাকে তোমাদের পরীক্ষা অনেক সময় প্লেটলেট বলে লেখা থাকতে পারে। ঠিক আছে? কি বলে? প্লেটলেট। প্লেটলেটের বাংলা অর্থ হচ্ছে অনুচক্রিকা, প্লেটলেট। আর এরিথ্রোসাইট হচ্ছে ডব্লিউবিসিরই একটা পার্ট। এরিথ্রোসাইট হচ্ছে ডব্লিউবিসি, সরি, ডব্লিউবিসি না, এরিথ্রোসাইট মানে হচ্ছে আরবিসি। ঠিক আছে? আরবিসি। তাহলে অপশনগুলো কি বললাম? শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা আর এরিথ্রোসাইট মানে আরবিসি। তাহলে কোন রক্তকণিকা মানবদেহকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে? তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার আরেকটা নাম হচ্ছে ডব্লিউবিসি। তাকে, তার ফুল ফর্ম হচ্ছে হোয়াইট ব্লাড সেল। আর আরবিসির ফুল ফর্ম হচ্ছে রেড ব্লাড সেল। ঠিক আছে? তাহলে আমাদের শরীরে মানবদেহকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে হচ্ছে ডব্লিউবিসি। পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। 2 নম্বর কোশ্চেন বলছে, আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কি খরিত হয়? আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কি খরিত হয়? 2 নম্বর কোশ্চেন। কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2014-তে চলে এসেছে। কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2014-তে চলে এসেছে। তাহলে অপশানগুলো দেখে নেওয়া যাক। 1 নম্বর অপশান বলছে টেস্টোস্টেরন, অপশান বি বলছে হাইড্রোজেন, সরি,
অপশন বি বলছে ইস্ট্রোজেন, অপশন সি বলছে ইনসুলিন, অপশন ডি বলছে প্রোজেস্টেরন। তাহলে আইরেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কি খরিত হয়? আইরেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে খরিত হয় হচ্ছে ইনসুলিন। এই আইরেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত? এটিও কোশ্চেন অনেক সময় আসে। এর উত্তর হবে হচ্ছে অগ্ন্যাশয়। ঠিক আছে, অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়ের বিটা সেল, অগ্ন্যাশয়ের বিটা সেল থেকে খরিত হয় ইনসুলিন। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নেওয়া যাক, লেড বা সীসা নিম্নলিখিত কোনটির সংশ্লেষ ব্যাহত করতে পারে? লেড বা সীসা নিম্নলিখিত কোনটির সংশ্লেষ ব্যাহত করতে পারে? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2015-তে চলে এসছে। অপশন বলছে, অপশন এ বলছে পেশির প্রোটিন, অপশন বি বলছে মায়োগ্লোবিন, অপশন সি বলছে হিমোগ্লোবিন, অপশন ডি বলছে ইউরিয়া। তাহলে লেড বা সীসা নিম্নলিখিত কোনটির সংশ্লেষ ব্যাহত করতে পারে? তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার, সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি হিমোগ্লোবিন, অপশন সি হিমোগ্লোবিন। ঠিক আছে, পরের কোশ্চেন 4 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোনটির একক হলো অ্যামাইনো অ্যাসিড? নিম্নলিখিত কোনটির একক হলো অ্যামাইনো অ্যাসিড? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2015 সালে চলে এসছে। কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2015 সালে চলে এসছে। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান এ বলছে লিপিড, অপশান বি বলছে হরমোন, অপশান সি বলছে প্রোটিন, অপশান ডি বলছে ভিটামিন। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? কি হবে সঠিক অ্যান্সার? হবে অপশন সি প্রোটিন। এটির প্রোটিনের একক হলো অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এটা মনে রাখবে, প্রোটিনের একক হলো অ্যামাইনো অ্যাসিড। পরের কোশ্চেন 5 নম্বর কোশ্চেন বলছে অ্যালার্জির সাথে কোন কোষটি সম্পর্কযুক্ত? অ্যালার্জির সাথে কোন কোষটি সম্পর্কযুক্ত? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2015-তে চলে এসেছে। ডব্লিউবিসিএস মেন্স 2015-তে চলে এসেছে। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান এ বলছে বেসোফিল, অপশান বি বলছে মাস্ট সেল, অপশান সি বলছে ফাইব্রোব্লাস্ট, অপশান ডি বলছে, এখানে হবে এ ও বি, এখানে হবে এ ও বি উভয়। ঠিক আছে, এ ও বি উভয়। তাহলে কি হবে বেসোফিল, মাস্ট সেল, ফাইব্রোব্লাস্ট এবং আর এ ও বি উভয়। তাহলে কি হবে? কি হবে অ্যালার্জির সাথে যুক্ত হচ্ছে মাস্ট সেল আর বেসোফিল দুটোই। অ্যালার্জি, যদি কোনো ব্যক্তির অ্যালার্জি হয় শরীরে, তাহলে আমাদের ডব্লিউবিসির মধ্যে একটা সেল আছে, সেটা হচ্ছে বেসোফিল, আর একটা মাস্ট সেল। মাস্ট সেল হচ্ছে যখন অ্যালার্জি বেড়ে যায় তখন এই সেলটি আমাদের শরীরে রিলিজ হয়। ঠিক আছে, এই মাস্ট সেল এই দুটোই আমাদের এই দুটো সেলই আমাদের অ্যালার্জির সাথে যুক্ত। ঠিক আছে, তাহলে অ্যালার্জি হলে আমাদের এই দুটো সেলের সংখ্যা আমাদের শরীরে কিন্তু বেড়ে যায়। তাহলে উত্তর হবে হচ্ছে অপশন ডি এ ও বি উভয়। পরের কোশ্চেন 6 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক। বলছে কলা বা টিস্যুর গঠন সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে? কলা বা টিস্যুর গঠন সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2017 সালে চলে এসছে। ডব্লিউবিসিএস মেন্স 2017 সালে চলে এসছে। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান এ বলছে অরোলজি, অপশান বি বলছে অস্টিওলজি, অপশান সি বলছে হিস্টোলজি, অপশান সি বলছে হিস্টোলজি, অপশান ডি বলছে সেরোমোলজি। তাহলে সঠিক উত্তর কি হবে? টিস্যু বা আহ, কলা যেখানে আমরা ডিসকাস করব বা যেই শাখায় আমরা পড়াশোনা করব তাকে বলা হয় হিস্টোলজি, তাকে বলা হয় হিস্টোলজি। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। হিস্টো মানে হচ্ছে টিস্যু, ঠিক আছে, আর লজি মানে হচ্ছে তোমরা জানো স্টাডি। তাহলে হিস্টোলজি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। 7 নম্বর কোশ্চেন বলছে কোন ব্লাড গ্রুপকে সর্বজনীন গ্রাহিতা বলা হয়? সর্বজনীন গ্রাহিতা মানে, সর্বজনীন গ্রাহিতা, সর্বজনীন গ্রাহিতা মানে কি? সর্বজনীন গ্রাহিতা বলতে ব্লাড, আমরা যখন ব্লাড ডোনেশন করি বা ব্লাড ব্যাংকে, ঠিক আছে, দু ধরনের
পেশেন্ট দেখা যায়, একজনকে বলা হয় ডোনার, একজনকে বলা হয় ডোনার বা দাতা, আর একজনকে বলা হয় রেসিপিয়েন্ট বা গ্রহীতা। মানে যিনি, যে কোনো পেশেন্ট যখন ব্লাড নিচ্ছে কোনো ডোনারের থেকে, তাহলে সেই পেশেন্টটা হচ্ছে গৃহীতা বা রেসিপিয়েন্ট। আর কোনো ডোনার যখন আমরা ব্লাড দিই, ডোনেশন করি, তাহলে আমরা হচ্ছে সেখানে ডোনার। তাহলে ডোনারকে বাংলায় বলা হয় দাতা আর রেসিপিয়েন্টকে বাংলায় বলা হয় গৃহীতা। তাহলে এখানে কোশ্চেনটা বলতে চাইছে কোন ব্লাড গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়, মানে কোন ব্লাড গ্রুপ সবাইকে, মানে যে কোনো পার্সনকে সে ব্লাড দিতে পারবে, এর মধ্যে কোন ব্লাড গ্রুপটা। অপশন বলছে অপশন এ বি, অপশন বি বলছে ও, অপশন সি বলছে বি, অপশন ডি বলছে এ। তাহলে এই চারটের মধ্যে কোন ব্লাড গ্রুপটা সব ব্যক্তি নিতে পারবে? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, এ বি। ঠিক আছে, অপশন এ বি হচ্ছে সঠিক উত্তর। এটা হচ্ছে সর্বজনীন গ্রাহিতা। যদি উল্টোভাবে ঠিক জিজ্ঞেস করতো যে সর্বজনীন দাতা বা ডোনারকে, ইউনিভার্সাল ডোনার বা সর্বজনীন দাতা মানে যে সবাইকে ব্লাড দিতে পারবে, তাহলে কি হবে? তখন সঠিক অ্যান্সার হতে হচ্ছে অপশান ও। ঠিক আছে, অপশান বি, অর্থাৎ ও ব্লাড গ্রুপের ব্যক্তিরা সবাইকে কিন্তু ব্লাড দিতে পারবে। ঠিক আছে, পরের কোশ্চেন 8 নম্বর কোশ্চেন বলছে মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2019 সালে চলে এসেছে। অপশন এ বলছে থায়ামাস, অপশন বি বলছে যকৃৎ বা লিভার, অপশন ডি বলছে, সি বলছে থাইরয়েড, অপশন সি ডি বলছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। ঠিক আছে, কি হবে সঠিক উত্তর? মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? মানবদেহের বৃহত্তম গ্রন্থি হচ্ছে যকৃৎ। ঠিক আছে, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি লিভার। যকৃৎ হচ্ছে সব থেকে বৃহত্তম গ্রন্থি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। 9 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত নিউক্লিয়া কোন কোষের নিউক্লিয়াস থাকে না? এখানে উত্তর, কোশ্চেনটা পুরোপুরি লেখা একটু মিস্টেক হয়ে গেছে, স্পেলিং। নিউক্লিয়াস যার মধ্যে অ্যাবসেন্ট, কার মধ্যে নিউক্লিয়াস থাকে না? নিম্নলিখিত কোন কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না? অপশন এ বলছে ক্রোমোজোম, অপশন বি বলছে নিউক্লিওলাস, অপশন সি এটা অপশন সি হবে, সি বলছে সাইটোপ্লাজম, অপশন ডি বলছে নিউক্লিয় পর্দা। তাহলে কি হবে? নিম্নলিখিত কোন কোষের নিউক্লিয়াস থাকে না? নিউক্লিয়াস অ্যাবসেন্ট। কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে হচ্ছে সাইটোপ্লাজম, অপশন সি সাইটোপ্লাজম। একটা সেলের দুটো অংশ থাকে, একটা হচ্ছে নিউক্লিয়াস, মাঝখানের অংশটাকে বলা হয় নিউক্লিয়াস, আর বাইরের অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম তো নিউক্লিয়াসের বাইরে আছে, তাহলে নিউক্লিয়াস, এখানে সাইটোপ্লাজমের মধ্যে কোনো নিউক্লিয়াস নেই, তাহলে এর সঠিক অ্যান্সার হবে হচ্ছে সাইটোপ্লাজম। পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। নিম্নলিখিত 10 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোনটি অক্সিজেন অণুর সাথে সংযুক্ত হতে পারে? নিম্নলিখিত কোনটি অক্সিজেন অণুর সাথে সংযুক্ত হতে পারে? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2020 সালে চলে এসেছে। ডব্লিউবিসিএস প্রিলিমস 2020 সালে চলে এসেছে। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান এ বলছে লোহিত রক্তকণিকা, অপশান বি বলছে, অপশান বি বলছে শ্বেত রক্তকণিকা, অপশান সি বলছে ভিটামিন বি 12, অপশান ডি বলছে ভিটামিন ই। তাহলে কোনটা হবে সঠিক অ্যান্সার? নিম্নলিখিত কোনটি অক্সিজেন অণুর সাথে সংযুক্ত হতে পারে? সঠিক অ্যান্সার হবে লোহিত রক্তকণিকা বা আরবিসি। আরবিসির কাজই হচ্ছে আমাদের শরীরে রক্তকে সরবরাহ করা। ঠিক আছে, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া, টু ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন। এটা কার কাজ? এটা হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ। তাহলে এই কোশ্চেনের সাথে তোমরা বুঝতেই পারছো কি বলতে আছে, তাহলে এটা কিন্তু লোহিত রক্তকণিকা হবে সঠিক অ্যান্সার। বেশ, পরের কোশ্চেন 11 নম্বর কোশ্চেন বলছে একজন ব্যক্তি অতিরিক্ত মদ্যপান করলে যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ঠিক আছে, যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়ে যায় কারণ 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 যকৃৎকে
অ্যালকোহল ডিটক্সিফাই করতে হয়, যকৃৎকে অ্যালকোহল ডিটক্সিফাই করতে হয়। অতিরিক্ত গ্লাইকোল গ্লাইকো অতিরিক্ত গ্লাইকন জমে অতিরিক্ত পিউ উৎপন্ন হয়, অতিরিক্ত পিত্ত উৎপন্ন হয়। অপশন ডি বলছে যকৃতে অতিরিক্ত ফ্যাট জমে। একজন ব্যক্তি অতিরিক্ত মদ্যপান করলে যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কারণ কি? এই চারটের মধ্যে কি হবে? এই চারটের মধ্যে হবে হচ্ছে যকৃতে অতিরিক্ত ফ্যাট জমে যায়, অপশন ডি। অতিরিক্ত কোনো পার্সন যদি এক্সেস অ্যামাউন্ট অ্যালকোহল কনজিউম করে, তাহলে তার লিভারে কি হয়? তার লিভারে অতিরিক্ত ফ্যাট স্টোর হতে থাকে, ঠিক আছে? তাহলে যকৃতে কিন্তু অতিরিক্ত ফ্যাট জমে যায়। পরের অপশন বলছে পরের কোশ্চেন নাম্বার 12 বলছে লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? কি হবে? লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? লোহিত রক্তকণিকা মানে হচ্ছে আরবিসি। আরবিসি, বারবার বলছি, লোহিত রক্তকণিকা মানে আরবিসি, শ্বেত রক্তকণিকা মানে হচ্ছে ডব্লিউবিসি, আর প্লেটলেট মানে হচ্ছে অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার গড় আয়ু জিজ্ঞেস করেছে, কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2018 সালে চলে এসেছে। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান এ বলছে 60 দিন, অপশান বি বলছে 120 দিন, অপশান সি বলছে 180 দিন, অপশান ডি বলছে 240 দিন। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশান বি, 120 দিন। লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। অনেক সময় এখান থেকে একটা কোশ্চেন আসে, লোহিত রক্তকণিকা যখন আহ মৃত্যু হয় 120 দিন পর, তখন সেই লোহিত রক্তকণিকাগুলো কোথায় গিয়ে জমা হয়? কোথায় গিয়ে জমা হয় বা কোথায় গিয়ে তার শেষ হয় জিনিসটা, কোথায় গিয়ে তার স্টোর হয়? এর অ্যান্সার হবে হচ্ছে অগ্ন্যাশয়। এর অ্যান্সার হবে হচ্ছে স্প্লিন বা অগ্ন্যাশয়। ওর জন্য স্প্লিনকে বলা হয় দ্য গ্রেভিয়ার্ড অফ ব্লাড। গ্রেভিয়ার্ড অফ ব্লাড, গ্রেভিয়ার্ড অফ ব্লাড সেল মানে কবরখানা, রক্তের কবরস্থান বলা হয় হচ্ছে স্প্লিন বা অগ্ন্যাশয়কে। এটাও তোমাদের একটু মাথায় রাখতে হবে। 13 নম্বর কোশ্চেন বলছে মানবদেহের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? মানবদেহের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মিসলেনিয়াস মিসলেনিয়াসের প্রিলিমিনারি 2018 সালে চলে এসেছে। মিসলেনিয়াসের যে পরীক্ষা হয় তার প্রিলিমিনারি 2018 সালে চলে এসছে। অপশান এ বলছে মেসেন্ট্রি, অপশান বি বলছে এডিনয়েডস, অপশান সি বলছে কোল, অপশান ডি বলছে ভালভ। ঠিক আছে, ভালভা। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? কি হবে সঠিক অ্যান্সার? হবে মেসেন্ট্রি। মানবদের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? উত্তর হবে হচ্ছে মেসেন্ট্রি। পরের কোশ্চেন বলছে যে কলার মাধ্যমে জরায়ুর মধ্যে থাকা ভ্রূণ পুষ্টি পায় তা হলো, যে কলার মাধ্যমে জরায়ুর মধ্যে থাকা ভ্রূণ পুষ্টি পায় তা হলো, কোশ্চেনটি রেলওয়ে গ্রুপ ডি 2018 সালে চলে এসেছে। কোশ্চেনটি রেলওয়ে গ্রুপ ডি 2018 সালে চলে এসেছে। তাহলে অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান এ বলছে ফ্যালোপিয়ান নালিকা, অপশান বি বলছে প্লাসেন্টা, অপশান সি বলছে ওভিডাক্ট, অপশান ডি বলছে ভিলাই। তাহলে কি হবে? যে কলার মাধ্যমে জরায়ুর মধ্যে থাকা ভ্রূণ পুষ্টি পায় তা হলো অপশান সি, সি ওভিডাক্ট হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন বলছে 15 নম্বর কোশ্চেন, কে কোষতত্ত্ব প্রবর্তন করেন ও বলেন যে সমস্ত কোষ কোনো না কোনো কোষ থেকে উৎপন্ন? তাহলে কোশ্চেনটি ভালো করে পড়ে পড়ে নেওয়া যাক। কে কোষতত্ত্ব পরিবর্তন করেন ও বলেন যে সমস্ত কোষ কোনো না কোনো কোষ থেকে উৎপন্ন? কোশ্চেনটি এসএসসি সিএইচএসএল 2018-তে চলে এসেছে। এসএসসি সিএইচএসএল 2018-তে চলে এসেছে। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান এ বলছে টি সোয়ান, অপশান বি বলছে এম স্লেইডেন, অপশান সি বলছে ই পার্কিনজি চা, ই পার্কিনজি, ই পার্কিনজি হবে, হ্যাঁ। আর অপশান ডি বলছে রুডলফ ভার্চাউ, রুডলফ ভার্চাউ, রুডলফ ভার্চাউ। তাহলে কি বলছে? সমস্ত কোষ কোনো না কোনো কোষ থেকে উৎপন্ন। এই কোষ তত্ত্বটা পরিবর্তন করেন কে? এর সঠিক অ্যান্সার হবে অপশান ডি, রুডলফ ভার্চাউ।
রুডলফ ভার্চাউ, অপশান ডি, ঠিক আছে। পরের কোশ্চেন 16 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক। কোষের সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম, এটি কি দিয়ে তৈরি? কোষের সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম, এটি কি দিয়ে তৈরি? কোশ্চেনটি সিডিএস 2016-তে চলে এসেছে, কোশ্চেনটি সিডিএস 2016-তে চলে এসেছে। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান এ বলছে শুধুমাত্র সাইটোপ্লাজম, অপশান বি বলছে সাইটোপ্লাজম ও নিউক্লিয় প্লাজম, অপশান সি বলছে শুধুমাত্র নিউক্লিয় প্লাজম, অপশান ডি বলছে সাইটোপ্লাজম, নিউক্লিয় প্লাজম ও কোষ অঙ্গাণু। ঠিক আছে, কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার কি হবে? কোষের সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম, এটি কি দিয়ে তৈরি? এটি সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম ও অন্যান্য কোষ অঙ্গাণু, এই তিনটে জিনিস দিয়ে তৈরি হয়। ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে তৈরি হয়, তাহলে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন 17 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন পেশি কলাতে একাধিক নিউক্লিয়াস থাকে? নিম্নলিখিত কোন পেশি কলাতে একাধিক নিউক্লিয়াস থাকে? কোশ্চেনটি এসএসসি সিএইচএসএল 2017-তে চলে এসেছে, এসএসসি সিএইচএসএল 2017-তে চলে এসছে। তাহলে একাধিক নিউক্লিয়াস থাকে কোন পেশিকলাতে? অপশান এ হচ্ছে মসৃণ পেশিকলা, অপশান বি বলছে হৃদ পেশি, অপশান সি বলছে কঙ্কাল পেশি, অপশান ডি বলছে অরোটিক পেশি। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? কি হবে? একাধিক নিউক্লিয়াস থাকে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশান সি কঙ্কাল পেশি। পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। দেহে উপস্থিত কার্টিলেজ, দেহে উপস্থিত কার্টিলেজ হলো, দেহে উপস্থিত কার্টিলেজ হলো, কোশ্চেনটি এসসিআর-এ 2012-তে চলে এসেছে। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান এ বলছে একটি পেশিকলা, অপশান বি বলছে একটি আবরণী কলা, অপশান সি বলছে একটি যোগ কলা, অপশান ডি বলছে একটি ভ্রূণ কলা। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশান সি একটি যোগ কলা। দেহে উপস্থিত কার্টিলেজ হলো একটি যোগ কলা, কানেকটিভ টিস্যু। ঠিক আছে, যোগ কলা মানে হচ্ছে কানেকটিভ টিস্যু, তাহলে কার্টিলেজ হচ্ছে কানেকটিভ টিস্যুর একটি উদাহরণ। পরের কোশ্চেন 19 নম্বর কোশ্চেন বলছে রক্ত হলো, রক্ত হলো কোশ্চেনটি এসএসসি সিজিএল 2013-তে চলে এসছে। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান এ বলছে জনন কলা, অপশান বি বলছে যোগ কলা, অপশান সি বলছে আবরণী কলা, অপশান ডি বলছে পেশি কলা। কি হবে? জনন কলা ব্লাড? কখনোই নয়। আবরণী কলা না, পেশি কলা না, ব্লাড হচ্ছে অপশান বি যোগ কলা। ব্লাডও হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু, ব্লাডও হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু বা যোগ কলা। 20 নম্বর কোশ্চেন বলছে কোষের মধ্যে নিউক্লিয়াস ছাড়া আর কোন কোষ অঙ্গাণুর মধ্যে ডিএনএ থাকে? তাহলে কি বলছে? কোষের মধ্যে নিউক্লিয়াস ছাড়া আর কোন কোষ অঙ্গাণুর মধ্যে ডিএনএ থাকে? কোষ নিউক্লিয়াস ছাড়া, নিউক্লিয়াস ব্যতীত আর কোন কোষ অঙ্গাণুর মধ্যে ডিএনএ থাকে? কোশ্চেনটি সিডিএস 2013, কোশ্চেনটি সিডিএস 2013, ইউপিএসসি সিএসসি প্রিলি 2000 সালে চলে এসছে। তাহলে অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান এ বলছে সেন্ট্রিওল, অপশান বি বলছে গলগি বডি, অপশান সি বলছে লাইসোজোম, অপশান ডি বলছে মাইটোকন্ড্রিয়া। কি হবে? কি হবে? কোষের মধ্যে নিউক্লিয়াস ছাড়া আর কোন কোষ অঙ্গাণুর মধ্যে ডিএনএ থাকে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার মধ্যে হচ্ছে ডিএনএ দেখতে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ দেখতে পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়াকে আরেকটা জিনিস বলা হয় দ্য পাওয়ার হাউস অফ সেল, দ্য পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর। কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। আবার অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে যে এর মধ্যে কোনটি সুসাইড গ্ল্যান্ড? তাহলে সুসাইড করে, সুসাইড গ্ল্যান্ড কাকে বলা হয়? লাইসোজোমকে কিন্তু সুসাইড গ্ল্যান্ড বলা হয়, এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, গলগি বডির কাজ কি? গলগি বডির কাজ হচ্ছে আমাদের শরীরে অক্সিজেন বা যে ইয়েটা মাইটোকন্ড্রিয়া, যে আমাদের শরীরে যে গ্লুকোজটা যে তৈরি হয়, হ্যাঁ, এটিপির মাধ্যমে। হ্যাঁ, 38 এটিপি, মনে রাখবে 38টা এটিপি,
38টা এটিপি মিলে এক অণু বা 1 কিলো ক্যালোরি 1 কিলো ক্যালোরি গ্লুকোজ তৈরি হয়। গ্লুকোজ যেটা আমাদের শরীরে এনার্জি হিসাবে কাজ করে, সেই গ্লুকোজটাকে ট্রান্সপোর্ট করে কে? সেটা হচ্ছে গলগি বডি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। পরের কোশ্চেন বলছে প্রোটিন সংশ্লেষের সময় কোন কোষ অঙ্গাণু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? প্রোটিন সংশ্লেষের সময় কোন কোষ অঙ্গাণুগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? কোশ্চেনটি ইউপিএসসি সিএসসি প্রিলি 2001-এ চলে এসছে। প্রোটিন সংশ্লেষের সময় কোন কোষ অঙ্গাণুগুলি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? কি হবে? অপশান এ বলছে রাইবোজোম ও সেন্ট্রোজোম, অপশান বি বলছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও রাইবোজোম, অপশান সি বলছে গলগি বডি ও মাইটোকন্ড্রিয়া, অপশান ডি বলছে লাইসোজোম ও মাইটোকন্ড্রিয়া। তাহলে প্রোটিন সংশ্লেষ প্রোটিন সংশ্লেষ কোন কোষ অঙ্গাণুগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এখানকার মধ্যে উত্তর হবে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও রাইবোজোম এই দুটো অঙ্গাণু হচ্ছে সব থেকে বেশি ভূমিকা পালন করে প্রোটিন সংশ্লেষের সময়। কারণ রাইবোজোম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরই একটা অংশ। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু ধরনের হয়, একটা হচ্ছে মসৃণ, একটা হচ্ছে স্মুথ, একটা হচ্ছে রাফ। সেই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে থাকে হচ্ছে রাইবোজোম। সেই রাইবোজোম মেনলি কাজ করে হচ্ছে প্রোটিন সংশ্লেষ প্রোটিন সংশ্লেষ আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে ফ্যাট সংশ্লেষ। ঠিক আছে। 22 নম্বর কোশ্চেন বলছে ও কোষের ক্ষেত্রে নিয়ন্ত্রিত ও প্রোগ্রামড সেল ডেথকে কি বলে? কোষের ক্ষেত্রে নিয়ন্ত্রিত ও প্রোগ্রামড সেল ডেথকে কি বলা হয়? ইউপিএসসি সিএসসি প্রিলি 2001-এ চলে এসেছে। কি বলা হয়? অ্যাপোপ্টোসিস, ডিজেনারেশন, এজিং আর নেক্রোসিস। নেক্রোসিস হচ্ছে সঠিক না, এখানে নেক্রোসিস হবে না। কোষের ক্ষেত্রে নিয়ন্ত্রিত প্রোগ্রামড সেল ডেথ, প্রোগ্রাম সেল ডেথ যখন হবে তখন উত্তর হবে হচ্ছে অ্যাপোপ্টোসিস, তখন উত্তর হবে হচ্ছে অ্যাপোপ্টেসিস। ঠিক আছে, নেক্রোসিস মানে সেল ডেথ, কিন্তু প্রোগ্রামড সেল ডেথ যখন বলবে তখন হবে হচ্ছে অ্যাপোপ্টোসিস। পরের কোশ্চেন দেখে না যাক। 23 নম্বর কোশ্চেন বলছে কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? এক্ষুনি কিছুক্ষণ আগেই বললাম আত্মঘাতী থলি কাকে বলা হয়, সুসাইড গ্ল্যান্ড কাকে বলা হয়। কোশ্চেনটি আরআরবি 2004 সালে চলে এসেছে, আরআরবি 2004 সালে চলে এসেছে। তাহলে অপশানগুলো কি বলছে? লাইসোজোম, রাইবোজোম, নিউক্লিওজোম, গলগি বডি। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে লাইসোজোম। লাইসোজোমকে বলা হয় হচ্ছে কোষের আত্মঘাতী থলি। ঠিক আছে। পরের কোশ্চেন 24 নম্বর কোশ্চেন বলছে উদ্ভিদ কোষে কি থাকার কারণে প্রাণী কোষের সাথে পার্থক্য সৃষ্টি হয়? উদ্ভিদ কোষে কি থাকার কারণে প্রাণী কোষের সাথে পার্থক্য সৃষ্টি হয়? কোশ্চেনটি এসএসসি গ্র্যাজুয়েট লেভেল 2003 সালে চলে এসেছে। এসএসসি গ্র্যাজুয়েট লেভেল 2003 সালে চলে এসেছে। অপশান এ বলছে ক্লোরোপ্লাস্ট, অপশান বি বলছে কোষ প্রাচীর, অপশান সি বলছে কোষ পর্দা, অপশান ডি বলছে নিউক্লিয়াস। তাহলে উদ্ভিদ কোষে কি থাকার কারণে প্রাণী কোষের সাথে পার্থক্য সৃষ্টি হয়? এর মধ্যে উদ্ভিদ কোষের মধ্যে কোনটা আছে যেটা প্রাণী কোষে নেই? তাহলেই তো পার্থক্যটা সৃষ্টি হবে, তাই না? তাহলে কি এমন আছে যেটা প্রাণী কোষে নেই? তাহলে কি হবে? এই চারটের মধ্যে অপশান কি হবে? অপশান হবে হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর বা সেল ওয়াল। এর মধ্যে উদ্ভিদ কোষে একমাত্র সেল ওয়াল বা কোষ প্রাচীর দেখা যায়, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর বা সেল ওয়াল দেখা যায় না। প্রাণী কোষে শুধু কি দেখা যায়? কোষ ভিত্তি বা কোষ পর্দা, কোষ সেল মেমব্রেন যাকে বলে, তাকে সেটা দেখা যায়। ঠিক আছে। তাহলে উদ্ভিদ কোষে কিন্তু কোষ প্রাচীর দেখা যায়, যেটি প্রাণী কোষে দেখা যায় না। ঠিক আছে। পরের কোশ্চেন বলছে এখানে এখানে আরেকটা জিনিসও হবে।
ক্লোরোপ্লাস্টও কিন্তু হিউম্যান সেল মানে প্রাণী কোষে দেখা যায় না। ক্লোরোপ্লাস্টও কিন্তু প্রাণী কোষে দেখা যায় না, ঠিক আছে। হ্যাঁ, প্রাণী কোষে দেখা যায়, প্রাণী কোষে দেখা যায়, কারণ আমরা জানি সেল হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে প্রোক্যারিওটিক, একটা হচ্ছে ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক আর হচ্ছে ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক ইউক্যারিওটিককে আমরা যেমন হচ্ছে হিউম্যান, ডগ, হ্যাঁ, হর্স, বিভিন্ন যে আমরা হচ্ছে ইউক্যারিওটিক সেলের অন্তর্ভুক্ত। আর প্রোক্যারিওটিক সেলের অন্তর্ভুক্ত যে যত ধরনের মাইক্রো অর্গানিজম আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া, হুম, তাহলে এইগুলো হচ্ছে যেগুলো অনুন্নত কোষ, সেগুলো হচ্ছে প্রোক্যারিওটিক সেল। তাহলে প্রোক্যারিওটিক সেল তো ওয়ান কাইন্ড অফ ইয়ে সেল, প্রাণী সেল, মানে লিভিং সেল। প্রাণী সেল বলতে এখানে লিভিং সেলের কথা বলা হচ্ছে। তাহলে লিভিং, আচ্ছা, আবার ইউক্যারিওটিক সেল কিন্তু আবার দু ধরনের হয়। ইউক্যারিওটিক সেল হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে সরি 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 এক সেকেন্ড, ইউক্যারিওটিক সেল দু ধরনের, একটা হচ্ছে প্লান্ট সেল, একটা হচ্ছে হিউম্যান সেল। প্লান্ট সেল, হিউম্যান সেল। তাহলে এখানে প্রাণী কোষে কিন্তু ক্লোরোপ্লাস্ট দেখা যায়, যেগুলো হচ্ছে এককোষী বা অনুন্নত বা প্রোক্যারিওটিক টাইপের সেলগুলোর মধ্যে কিন্তু ক্লোরোপ্লাস্ট দেখা যায়। কিন্তু উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে শুধুমাত্র উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায়, কিন্তু প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর দেখা যায় না, ঠিক আছে। পরের কোশ্চেন 25 নম্বর কোশ্চেন বলছে গলগি বডির প্রধান কাজ। গলগি বডির প্রধান কাজ কি? গলগি বডির প্রধান কাজ হচ্ছে, গলগি বডির প্রধান কাজ হচ্ছে কি? কোশ্চেনটি আরআরবি মুম্বাই 2005 সালে চলে এসেছে। আরআরবি 2005 সালে চলে এসেছে। গলগি বডির কাজ হচ্ছে এখানে আহ, ক্ষরণ করা, অপশন ডি, ক্ষরণ করা, ঠিক আছে। পরের কোশ্চেন 26 নম্বর কোশ্চেন বলছে একটি জীবকোষের প্রধান গঠনগত মৌল কোনটি? একটি জীবকোষের প্রধান গঠনগত মৌল কোনটি? কোশ্চেনটি এনডিএ 2007 সালে চলে এসেছে। অপশন এ বলছে অক্সিজেন, অপশন বি বলছে হাইড্রোজেন, অপশন সি বলছে কার্বন, অপশন ডি বলছে নাইট্রোজেন। তাহলে কি হবে? সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে হচ্ছে অপশান সি, কার্বন। একটি জীবকোষের প্রধান গঠনগত মৌল হলো কার্বন। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। 27 নম্বর কোশ্চেন বলছে মানবদেহে প্রয়োজনীয় শক্তির প্রায় 70% শক্তির যোগান দেয় কে? কোশ্চেনটি এসএসসি এমটিএস 2017-তে চলে এসছে। তাহলে মানবদেহের প্রয়োজনীয় শক্তির 70% শক্তির যোগান দেয় কে? অপশান এ বলছে অ্যামাইনো অ্যাসিড, অপশান বি বলছে ফ্যাট, অপশান সি বলছে লিপিড, অপশান ডি বলছে কার্বোহাইড্রেট। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে কার্বোহাইড্রেট। মানবদের প্রয়োজনীয় শক্তি প্রায় 70% শক্তি কিন্তু কার্বোহাইড্রেট থেকে আমরা পেয়ে থাকি, ঠিক আছে। পরের কোশ্চেন 28 নম্বর কোশ্চেন বলছে কোন কোষ অঙ্গাণুর অপর নাম হলো আত্মঘাতী থলি? কোন কোষ অঙ্গাণুর অপর নাম হলো আত্মঘাতী থলি? কোশ্চেনটি আমরা একটু আগেই করলাম। কোশ্চেনটি আবার এসএসসি এমটিএস 2019-এ চলে এসছে। তাহলে আর অপশন পড়ছি না, অপশন কি? অপশন অপশন বি হবে সঠিক অ্যান্সার, লাইসোজোম। লাইসোজোমকে কি বলা হয়? সুসাইড গ্ল্যান্ড অফ সেল। সেলের সুসাইড গ্ল্যান্ড কাকে বলা হয়? লাইসোজোমকে। 29 নম্বর কোশ্চেন বলছে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া কি নিঃসৃত করে? প্যাথোজেনিক ব্যাকটেরিয়া কি নিঃসৃত করে? প্যাথোজেনিক মানে যেগুলো আমাদের ডিজিজ কজ করে, আমাদের শরীরে যেগুলো হার্মফুল, যেগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের ডিজিজ কজ করে, সেই ব্যাকটেরিয়াগুলোকে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বলা হয়ে থাকে। কোশ্চেনটি এসএসসি সেকশন অফিসার 2001 সালে চলে এসছে। অপশানগুলো বলছে অপশান এ বলছে অ্যান্টিজেন, অপশান বি বলছে অ্যান্টিবডি, অপশান সি বলছে হরমোন, অপশান ডি বলছে ইন্টারফেরন। অপশান ডি বলছে ইন্টারফেরন। তাহলে কি নিশ্চিত করে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া? অ্যান্টিজেন। অ্যান্টিজেন রিলিজ করে, অ্যান্টিজেন রিলিজ করে। আর অ্যান্টিজেন হচ্ছে বাইরে থেকে যেটা আমাদের শরীরে আসছে, সেটাই হচ্ছে অ্যান্টিজেন। আর অ্যান্টিবডি হচ্ছে ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের শরীরে যেই ডিফেন্স মেকানিজম যেটা তৈরি হচ্ছে, যেটা ইমিউন সিস্টেম যেটা বুস্ট হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের শরীরে অ্যান্টিবডি। মানে অ্যান্টিজেনের রেসপন্সে আমাদের শরীর যেটা তৈরি করছে সেটা হচ্ছে অ্যান্টিবডি। আর হরমোন তো হবে না, ইন্টারফেরনও হবে না। হুম। পরের কোশ্চেন 30 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিতদের মধ্যে
কোনটি ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য নয়? কোনটি ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য নয়? তোমাদের এক্ষুনি বললাম যে লিভিং সেল হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে প্রোক্যারিওটিক প্রোক্যারিওটিক একটা হচ্ছে ইউক্যারিওটিক। তাহলে ইউক্যারিওটিক মানে হচ্ছে যেগুলো আমরা মানে হিউম্যান, ডগ, ক্যাট, হর্স, হ্যাঁ, টাইগার, লায়ন, এগুলো হচ্ছে আমরা যেগুলো উন্নত প্রাণীর শ্রেণী কোষকে বলা হয় ইউক্যারিওটিক সেল, আর অনুন্নত শ্রেণীর প্রাণীদের কোষকে বলা হয় প্রোক্যারিওটিক সেল, যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, হুম, প্রোটোজোয়া, বিভিন্ন ধরনের যে ফাঙ্গাস আছে, এইগুলো হচ্ছে যেগুলো অনুন্নত এককোষী প্রাণী, তাদের হচ্ছে প্রোক্যারিওটিক বলা হয়ে থাকে। তাহলে এখানে বলছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য নয়? অপশনগুলো দেখে না যাক। অপশন এ বলছে নিউক্লিয় পর্দা উপস্থিত, অপশন বি বলছে মাইটোকন্ড্রিয়া উপস্থিত, অপশন সি বলছে নিউক্লিয়াস সুগঠিত, অপশন ডি বলছে উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। তাহলে কি হচ্ছে ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য নয়? কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। ঠিক আছে। পরের কোশ্চেন 31 নম্বর কোশ্চেন বলছে সাধারণত মানবদেহের কোষের বৃদ্ধি ও কোষ বিভাজন সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে, কিন্তু ক্যান্সার কোষে, মানে কি বলছে, সাধারণত মানবদেহের যে কোষের যে বিভাজন বা কোষের যে বৃদ্ধি হয় সেটা নিয়ন্ত্রিত থাকে। সেই নিয়ন্ত্রিত কোথায় থাকে? সেটা আমাদের শরীরের সেলের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএর মধ্যে আমাদের সমস্ত কিছু ইনফরমেশনগুলো কিন্তু ওখানে স্টোর থাকে। তাহলে একটা কোষ থেকে যখন কোষ বিভাজন হবে, একটা কোষ থেকে দুটো কোষ হবে কি তিনটে হবে, তাহলে সেটা একটা সিস্টেমেটিকভাবে ডিএনএর মধ্যে সেই ইনফরমেশনটা ইয়ে থাকে, স্টোর থাকে। কিন্তু যদি ক্যান্সার কোষ হলে কি হয়? নিয়ন্ত্রিত পদ্ধতিগুলি ঠিকভাবে কাজ করে না, অপশন এ বলছে, ফলে বিনাইন ও ম্যালিগন্যান্ট টিউমার উৎপন্ন হয়। অপশন বি বলছে কোষ বিভাজন নিয়ন্ত্রণে থাকে কিন্তু অধিক পরিমাণে জেনেটিক বস্তু উৎপন্ন হয়। অপশন সি বলছে আরএনএর মিউটেশন ঘটে ও কম পরিমাণে উৎপন্ন হয়। অপশন ডি বলছে ডিএনএর মিউটেশন ঘটে ও কম পরিমাণে উৎপন্ন হয়। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, নিয়ন্ত্রক পদ্ধতিগুলি ঠিকভাবে কাজ করে না, ফলে বিনাইন ও ম্যালিগন্যান্ট টিউমার উৎপন্ন হয়। ঠিক আছে, বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমার উৎপন্ন হয়। ঠিক আছে, ক্যান্সার কোষে। 32 নম্বর কোশ্চেন বলছে মানবদেহে কোন মৌল সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? মানবদেহে কোন মৌল সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2022 সালে চলে এসছে। এসএসসি সিজিএল 2002 সালে চলে এসছে। অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এ বলছে অক্সিজেন, অপশন বি বলছে কার্বন, অপশন সি বলছে লোহা, অপশন ডি বলছে নাইট্রোজেন। তাহলে কি সবথেকে মানবদের কোন মৌল সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? তাহলে সঠিক অ্যান্সার হবে হচ্ছে অক্সিজেন। অক্সিজেন আমাদের যে মৌলটি সবথেকে আমাদের শরীরে বেশি পাওয়া যায়। হুম, মৌল সবচেয়ে মানবদেহে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন। 33 নম্বর কোশ্চেন বলছে জন্মের পর মানবদেহে কোন কলার কোনো কোষ বিভাজন হয় না? জন্মের পর মানবদেহে কোন কলার কোনো কোষ বিভাজন হয় না? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2004 সালে চলে এসেছে। কি হবে? অস্থিকলা, স্নায়ুকলা, যোগকলা, ভ্রূণকলা। কি হবে? উত্তর হবে হচ্ছে স্নায়ুকলা বা ব্রেন টিস্যু। মনে রাখবে ব্রেন টিস্যুর কোনো বিভাজন কিন্তু হয় না। ব্রেন কোষের জন্মের পর কিন্তু ব্রেন সেলের তেমন পরিমাণ বিভাজন বা বৃদ্ধি কিন্তু হয় না। বাদ বাকি স্নায়ু কোষ ছাড়া কিন্তু সমস্ত অস্থিকোষ বলো, যোগকলা বলো, ভ্রূণকলা বলো, এইগুলোর কিন্তু বিভাজন হয়, কিন্তু স্নায়ু কলার কিন্তু কোনো বিভাজন হয় না। ঠিক আছে। 34 নম্বর কোশ্চেন বলছে কোন মৌল দাঁতের সমস্যার সাথে সম্পর্কিত? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2004 সালে চলে এসেছে। দাঁতের সাথে সম্পর্কিত কোন মৌলটি দাঁতের সাথে সম্পর্কিত?
অপশান এ বলছে ক্লোরিন, অপশান বি বলছে ফ্লুরিন, অপশান বি সি বলছে ব্রোমিন, অপশান ডি বলছে আয়োডিন। তাহলে কি হবে? দাঁতের সাথে সম্পর্কিত হচ্ছে, দাঁতের সাথে সম্পর্কিত হচ্ছে ফ্লুরিন, এটা এখানে ফ্লুরিন হবে, এল হবে, হ্যাঁ এই ল হবে, ফয়লায়সু রয়সী ন। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন বলছে দেহে কার্বোহাইড্রেট কি রূপে সঞ্চিত হয়? দেহে কার্বোহাইড্রেট কি রূপে সঞ্চিত হয়? কোশ্চেনটি এসএসসি টিএ 2004 সালে চলে এসছে। অপশান এ বলছে গ্লুকোজ, অপশান বি বলছে স্টার্চ, অপশান সি বলছে গ্লাইকোজেন, অপশান ডি বলছে সুক্রোজ। কি হবে? কি হবে? কার্বোহাইড্রেট আমাদের শরীরে কি রূপে সঞ্চিত হয় বা কি ফর্মে স্টোর হয়? সঠিক অ্যান্সার কি? গ্লাইকোজেন। সঠিক অ্যান্সার হচ্ছে গ্লাইকোজেন। 36 নম্বর কোশ্চেন বলছে মানব দেহে স্বাভাবিক রক্ত শর্করার মান কত? মানব দেহে স্বাভাবিক রক্তর শর্করার মান কত, মানে ব্লাডে নর্মাল ব্লাড সুগারের লেভেল কত সেটাই বলতে আছে, ঠিক আছে? কোশ্চেনটি এসএসসি টিএ 2005 সালে চলে এসছে। প্রায় 10 মিলিগ্রাম পার ডিএল। অপশন বি বলছে 120 থেকে 150 মিলিগ্রাম পার ডিএল, অপশন সি বলছে 40 থেকে 90 মিলিগ্রাম পার ডিএল, অপশন ডি বলছে 50 থেকে 200 মিলিগ্রাম পার ডিএল। তাহলে স্বাভাবিক রক্ত শর্করার মান কত? স্বাভাবিক রক্ত শর্করার মান হচ্ছে 120 থেকে 150 মিলিগ্রাম পার ডিএল, ঠিক আছে? 120 থেকে 150 মিলিগ্রাম পার ডিএল হচ্ছে নর্মাল ব্লাড সুগার লেভেলের মান। 37 নম্বর কোশ্চেন বলছে একজন সুস্থ স্বাভাবিক মানুষের দেহে প্রতি 100 ml রক্তে উপস্থিত কোলেস্টেরলের পরিমাণ কত থাকে? একজন সুস্থ স্বাভাবিক মানুষের দেহে প্রতি 100 ml রক্তে উপস্থিত কোলেস্টেরলের পরিমাণ কত থাকে? কোশ্চেনটি এসএসসি স্টেট ইনভেস্টিগেটর 2006 সালে চলে এসছে। অপশান এ বলছে 150 থেকে 200 মিলিগ্রাম, অপশান বি বলছে 120 থেকে 200 মিলিগ্রাম, অপশান সি বলছে 100 থেকে 180 মিলিগ্রাম, অপশান ডি বলছে 80 থেকে 160 মিলিগ্রাম। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ 150 থেকে 200 মিলিগ্রাম। একজন সুস্থ মানুষের স্বাভাবিক দেহে প্রতি 100 ml রক্তে 150 থেকে 200 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। পরের কোশ্চেন 38 নম্বর কোশ্চেন বলছে মানব দেহের কোন অংশ নিউক্লিয় বিকিরণ দ্বারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়? মানব দেহের কোন অংশ নিউক্লিয় বিকিরণ থেকে বা নিউক্লিয় বিকিরণ দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? অপশান এ বলছে চোখ, অপশান বি বলছে ত্বক, অপশান সি বলছে ফুসফুস, অপশান ডি বলছে বোন ম্যারো। তাহলে কি সব থেকে বেশি ক্ষতিতে হয় নিউক্লিয় বিকিরণের দ্বারা? সব থেকে বেশি ক্ষতি হয় হচ্ছে অপশান বি ত্বক। ত্বক, অপশান বি ত্বক সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিউক্লিয় বিকিরণ দ্বারা, ঠিক আছে, মানব দেহের। পরের কোশ্চেন 39 নম্বর কোশ্চেন বলছে ইস্টের সন্ধান দায়ী বা ফার্মেন্টেশন করবার ক্ষমতার জন্য কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2022-এ চলে এসছে। ইস্টের সন্ধান দায়ী ফার্মেন্টেশন করবার ক্ষমতা জন্য দায়ী হলো, মানে কোন এনজাইমের জন্য ইস্ট ফার্মেন্টেশন করতে পারে? কি বলছে? অপশন এ বলছে অ্যামাইলেজ, অপশন বি বলছে জাইমেজ, অপশন সি বলছে গ্যালাক্টোজ, অপশন ডি বলছে ইনভার্টেজ। সঠিক অ্যান্সার কি হবে? ইস্টের মধ্যে সন্ধ্যায় কোন কোন এনজাইমটার জন্য আমরা ইস্টের মধ্যে ফার্মেন্টেশন দেখতে পাই, ইস্টের মধ্যে ফার্মেন্টেশন ক্ষমতা থাকে? তাহলে অপশান বি হচ্ছে জাইমেজ হচ্ছে সঠিক উত্তর। জাইমেজের জন্য আমরা ইস্টের মধ্যে ফার্মেন্টেশন করার এবিলিটি আমরা দেখতে পাই। এবং আজকে লাস্ট কোশ্চেন 40 নম্বর কোশ্চেন এবং আমাদের ভিডিও শেষ কোশ্চেন হচ্ছে 40 নম্বর কোশ্চেন। কোশ্চেনটি বলছে কোষের শক্তিকর হলো। কোশ্চেনটি আবার বলছে, রিপিট এসছে। কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2022 সালে চলে এসছে। অপশানগুলো বলছে অপশান এ নিউক্লিয়াস, অপশান বি লাইসোজোম, অপশান সি ডিএনএ, অপশান সি ডিএনএ, অপশান ডি বলছে মাইটোকন্ড্রিয়া। তাহলে কি হবে? খুব ইজি কোশ্চেন। কোষের শক্তিকার বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়া দ্য পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া। বা কোষের শক্তিকার বলা হয় মাইটোকন্ড্রিয়াকে।
অনেকবার আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আজকের জন্য, আজকের এই ভিডিওতে জীববিদ্যার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীববিদ্যার দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রাণীকলা। প্রাণীকলা এই অধ্যায়ে আমরা আজকে বিগত বছরের কম্পিটিটিভ এক্সামিনেশানে যে সমস্ত কোশ্চেনগুলি চলে এসছে সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমি একটি ভিডিওতে তোমাদের সাথে নিয়ে এসেছি। তাহলে কোশ্চেনগুলো তো কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো, বিভিন্ন রকম পরীক্ষায় আসছে। তাহলে কোশ্চেনগুলোর গুরুত্ব অনেক, গুরুত্ব এই কোশ্চেনগুলোই কিন্তু রিপিটেশন আসার চান্স অনেক বেশি। ঠিক আছে, পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ক্লার্ক, গ্রুপ সি, গ্রুপ ডি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডির যে পরীক্ষা হবে সেই পরীক্ষাও কিন্তু জিএস এর পার্ট থেকে এখান থেকে অনেক কোশ্চেন আসতে পারে, বিশেষ করে সায়েন্সের পার্ট থেকে কিন্তু কোশ্চেনগুলো আসবে। এছাড়া ওয়েস্ট ডব্লিউবিপি, কেপি, ঠিক আছে, আমাদের ডব্লিউবিসিএস, পিএসসি যে এক্সামগুলো হয়, বিভিন্ন ধরনের এক্সাম, অর্থাৎ সায়েন্সের যে পার্টগুলো সেই পার্টগুলো কিন্তু যেই ভিডিওতে আলোচনা করছি প্রত্যেকটি কোশ্চেন সমানভাবে গুরুত্ব। হ্যাঁ, আশা করি তোমরা এই ভিডিওগুলো তোমরা দেখবে, তোমরা প্র্যাকটিস করবে এবং তোমাদের কিন্তু ভিডিওগুলি খুবই কাজে লাগবে। হ্যাঁ, তো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে কিন্তু অবশ্যই খাতায় লিখে, খাতায় না লিখলে কিন্তু তোমরা মনে রাখতে পারবে না। আমি বারবার বলছি, খাতায় কিন্তু তোমরা লিখে প্র্যাকটিস করবে, খাতায় না লিখলে তোমরা আজকে ভিডিওটি দেখলে দুদিন পর আবার একটি অন্য ভিডিও দেখবে, তোমরা ভুলে যাবে। তাহলে খাতায় তোমরা এটা একটু সময় ধৈর্য নিয়ে বসে 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা ভিডিওটিকে তোমরা একটু স্পিডটা বাড়িয়ে নিয়ে তোমরা কোশ্চেনটা লিখে তোমরা অ্যান্সারটা কিন্তু লিখে নিতে পারো। তাহলে প্রত্যেকটি কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আশা করি এই ভিডিওটি খুব ভালো লেগেছে তোমাদের, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে চাকরির পরীক্ষার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওতে অবশ্যই লাইক, এবং ভিডিওতে কেমন মতামত তোমাদের, সেই ভিডিওর মতামত তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। ঠিক আছে, এর পরবর্তীকালে আবার আমরা জীববিদ্যা থেকে পরের অধ্যায় অর্থাৎ অধ্যায় 3 নিয়ে নতুন একটি চ্যাপ্টার নিয়ে চলে আসব। পরের অধ্যায়ে আমরা আলোচনা করব জীববিদ্যার মধ্যে স্বাস্থ্য, পুষ্টি ও রোগসমূহ। স্বাস্থ্য, পুষ্টি ও রোগসমূহ, তাহলে নেক্সট দিন জীববিদ্যার মধ্যে আমরা আজকে প্রাণীকলা আলোচনা করেছি, পরের দিন আলোচনা করব স্বাস্থ্য, পুষ্টি ও রোগসমূহ। ঠিক আছে, তাহলে পুরো কমপ্লিট কম্প্যাক্ট ভিডিও আমরা এক একটি ভিডিওতে আমরা আপলোড করব। ঠিক আছে, তাহলে ভিডিওটি কিন্তু আশা করি তোমরা পড়ছো এবং তোমরা প্র্যাকটিস করছো। আজকের জন্য আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলের পাশে থেকে আমাদের সাথে থাকবে।